গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়, আজ ৬ষ্ঠ পর্ব। সকাল ৯টা। এই সময় সাধারণত সবাইকে ঘরেই পাওয়া যায়। মিলি বাসায় ছিল না। মিলির বর মতিউর রহমান ছিল। এই ছেলেটিকে ওসমান সাহেব পছন্দ করেন, অথচ সে ঠিক পছন্দ করার মতো মানুষ নয়। উদ্ধত প্রকৃতির মানুষ, হিসেবি ও বৈষয়িক। তবু তাকে ভালো লাগে। কেন? চেহারার জন্য নিশ্চয়ই নয়। মতিউর রহমানের চেহারা ভালো নয়, গ্রাম্য ভাব আছে। ওসমান সাহেবকে দেখে মতিউর রহমান খুবই অবাক হল। অতিরিক্ত রকমের ব্যস্ত হয়ে পড়ল। ভাই সাহেব কেমন আছেন? ভালো। হঠাৎ এদিকে? এমনি এলাম, তেমন কোনো কারণ নেই। মিলি কোথায়? মিলি ডাক্তারের কাছে গেছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আমি বসছি। মিলির সঙ্গে অনেকদিন দেখা হয় না। আছে কেমন ও? ভালোই আছে। অবশ্য সবসময় কমপ্লেন করে ঘুম হয় না। আমি কিন্তু দেখি ঠিকই ঘুমোচ্ছে। ওষুধ খেয়ে ঘুমোয়? না না, এমনিতেই ঘুমোয়। একজন সাইকিয়াট্রিস্ট দেখালে কেমন হয়? সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, ও বোধহয় ঠিক সুস্থ না। মতিউর অনেকক্ষণ চুপ করে থেকে অপ্রাসঙ্গিকভাবেই বলল, ভাই সাহেব, আপনি কি আজ দুপুরে আমাদের সঙ্গে 4টা ডাল ভাত খাবেন? খাবো। আমি বিকেল পর্যন্ত থাকবো এখানে। মিলে আসবে কখন? আমি ওকে আনার জন্য লোক পাঠাচ্ছি। না, লোক পাঠানোর দরকার নেই। ও আসুক ধীরে সুস্থে। ডাক্তারের কাছে অন্য সময়ে যেতে পারবে। এখন এসে আপনার জন্য নিজের হাতে রান্নাবান্না করুক, খুব খুশি হবে। আপনি কি হাত মুখ ধোবেন? না, তুমি তোমার কাজ করো, আমার জন্য ব্যস্ত হতে হবে না। একা বসে থাকতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আপনি বসে চা খান, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। বাজারে যাচ্ছ নাকি? না, মিলিকে নিয়ে আসতে যাচ্ছি। তিনি এদের বাড়িতে অনেকদিন পরে এসেছেন। বাড়ির অনেক রকম পরিবর্তন হয়েছে। নতুন ঘর উঠেছে কয়েকটি। মিলিদের এই বাড়ি কিনে নেবার কথা ছিল, কিনে নিয়েছে কিনা কে জানে। সওদাগরদের বাড়ির মতো বিশাল এক বাড়ি, আসবাবপত্র ঠাসা। এদের প্রচুর পয়সা হয়েছে মনে হয়, আগে এত সচ্ছলতা ছিল না। মিলি বাড়িতে ঢুকেই উচ্ছ্বসিত হয়ে উঠল, কলকল করে বলে উঠল, তুমি আমার এখানে আসবে, এটা আগে বললে না কেন? আগে বললে কি হতো? কত কিছু করতাম। তোর মেয়ের নাম ঠিক করেছিস? হ্যাঁ, মিনতি। নামটা কেমন ভাইয়া? সুন্দর নাম। আমি আস্তে আস্তে তোর মেয়ের জন্য নাম ভাবছিলাম, 3 অক্ষরের, ম দিয়ে শুরু। কি নাম? ময়ূর। মিলি অবাক হয়ে তাকিয়ে রইল, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ময়ূর? হ্যাঁ। ময়ূর কখনো নাম হয়? তোমার মাথাটাতে খারাপ হয়েছে নাকি ভাইয়া? বোধহয় হচ্ছে। মিলি খুব হাসতে লাগল, যেন অনেকদিন পর সে মজার একটা কথা শুনল। হাসির ভঙ্গিও অস্বাভাবিক। ওসমান সাহেব মনে মনে ভাবলেন, মিলি কি সত্যি অসুস্থ? মতিউর রাগী চোখে তাকিয়ে আছে, হাসি থামলেই সে হয়তো কিছু বলবে। মিলি হাসি থামাল, তার চোখে পানি এসে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছল। মতিউর বলল, তুমি যাও, রান্নাবান্না শুরু করো, 12টা বাজে। আমার রাঁধতে ইচ্ছে হচ্ছে না, অন্য কেউ রাঁধুক। তুমি কি করবে? আমি ভাইয়ার সঙ্গে গল্প করব। তুমি অন্য কাউকে বলো, কিংবা হোটেল থেকে কিছু আনিয়ে নাও। মতিউর চলে গেল, তার মুখ থমথম করছে। ঘরে রান্নাবান্না করার কেউ হয়তো নেই। খুব সহজেই মিলি হোটেলের প্রসঙ্গ এনেছে, তার মানে এরা প্রায়ই হোটেল থেকে খাবার আনিয়ে নেয়। কিন্তু ওর শাশুড়ি তো এখানে থাকেন, তিনি থাকতে হোটেলের খাবার ওই বাড়িতে আসবে? ভাইয়া, তুমি কি মাকে কখনো স্বপ্ন দেখো? ওসমান সাহেব ভেবে পেলেন না হঠাৎ মার প্রসঙ্গ কেন এলো। মিলি কি এলোমেলোভাবে চিন্তা করতে শুরু করেছে?
তিনি মিলির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মিলি হালকাভাবে বলল, আমি প্রায়ই দেখি, রোজ রাতে দেখি। কালও দেখেছি। কি দেখিস? দেখি মা খুব লজ্জিত ভঙ্গিতে আমার কাছে এসে দাঁড়ান, অস্পষ্ট স্বরে বলেন, ভুল হয়ে গেছে মিলি, কিছু মনে করিস না। তখন আমি তার সঙ্গে ঝগড়া করতে শুরু করি। কি নিয়ে ঝগড়া? জানি না কি নিয়ে। মা এত ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে আমি ঝগড়ার স্বপ্ন কেন দেখব? স্বপ্ন স্বপ্নই। না, স্বপ্ন স্বপ্ন না, স্বপ্নের অনেক মানে আছে। মিলি কাঁদতে শুরু করল। তিনি কি বলবেন ভেবে পেলেন না। কান্না থামা মিলি। মিলি সঙ্গে সঙ্গে কান্না থামাল। ওসমান সাহেব বললেন, আমি কিছুদিন আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকব। কেন? এমনি, বিশেষ কোনো কারণ নেই। আমিও তোমার সঙ্গে যাব ভাইয়া। একা থাকার জন্য যাচ্ছি, দলবল এসে গেলে তো আর একা থাকা যাবে না। এখানে তো একাই থাকতে। তা ঠিক। গ্রাম এবং শহরে বেশ কমটা কি হচ্ছে? ওসমান সাহেব মৃদুস্বরে বললেন, অনেকদিন থেকে কিছু লিখতে পারছি না, পরিবেশ বদলে দেখতে চাই লাভ হয় কি না। তোমার রান্নাবান্না কে করে দেবে? লোকজন পাওয়া যাবে নিশ্চয়ই। যাবে কবে? কাল। রানুভাবি জানে? না। মিলি খানিকক্ষণ ইতস্তত করে বলল, গতকাল রানুভাবি আর আলম ছেলেটিকে দেখলাম রিকশা করে যাচ্ছে, হাত ধরাধরি করে দুজনে বসে আছে। ওসমান সাহেব হেসে ফেললেন। মিলে বিরক্ত স্বরে বলল, হাসছ কেন? এমনি হাসছি। মিলির কোনো ভাবান্তর হল না। ওসমান সাহেব বললেন, কাউকে দিয়ে সিগারেট আনিয়ে দে, সিগারেট শেষ হয়ে গেছে। মিলি উঠল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল, যেন সে তার কথা শুনতে পায়নি। মিলি, বলো। মতিউরের সঙ্গে কথা বলছিলাম, সে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। জানি, পাগলের ডাক্তার। তোমার কি মনে হয় আমি পাগল? না না, পাগল হবি কেন? আমাকে সান্ত্বনা দেবার জন্য বলছ? আসলে তোমার নিজেরও ধারণা আমি পাগল, তা না হলে ডাক্তারের কথা তুলতে না। তুই এত সুন্দর লজিক বের করেছিস, এরপরে তোকে পাগল বলবে কে? বলে, সবাই বলে। আমার শাশুড়ি এখন আমাকে দেখে এমন ভয় পান, আমি ঘরে ঢুকলেই চমকে ওঠেন। পাগল মানুষকে যেমন ভয় পায় সেরকম করে। বলতে বলতে মিলি খিলখিল করে হাসতে শুরু করল। সে হাসি আর কিছুতেই থামে না। ওসমান সাহেব অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে রইলেন। সম্পূর্ণ অপ্রকৃতিস্থ একজন মানুষের হাসি। মতিউর ঘরে ঢুকে ধমক দিল, আবার কি শুরু করেছ? মিলির হাসি থেমে গেল। সে থমথমে গলায় বলল, আমি হাসতেও পারব না? তুমি রান্নাঘরে যাও তো মিলি। না, আমি রান্নাঘরে যাব না, এখানেই থাকবো এবং ভাইয়াকে সব কথা বলে দেব আমি। ভাইয়া শোনো, ও এখন আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, গেটে তালা দিয়ে রাখে, কাউকে টেলিফোনও করতে দেয় না। টেলিফোনের মাউথপিস খুলে রেখেছে, সে যখন কাউকে টেলিফোন করতে চায় তখন মাউথপিস লাগায়। মিলি, তুমি রান্নাঘরে যাও তো। না, আমি যাব না। কি করবে তুমি? মারবে আমায়? বেশ তো, মারো। ওসমান সাহেব মৃদুস্বরে বললেন, খিদে লেগেছে মিলি, খাওয়ার ব্যবস্থা কর। মিলি শান্ত মেয়ের মতো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। হাসি মুখে বলল, 10 মিনিটের মধ্যে খাবার দেব। সে ছুটে বেরিয়ে গেল। ওসমান সাহেব মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। আর সামনে মতিউর রহমান বসে আছে। দুজনের কারুর মুখেই কোনো কথা নেই। মিলিদের বাড়ি থেকে তিনি বের হলেন সন্ধ্যার পর। রিকশাওয়ালাকে বললেন, আমি কোথাও যাব না, শহরেই খানিকটা ঘুরব, তোমার যেদিকে ইচ্ছে করে যাও। রিকশাওয়ালা ইতস্তত করছে। মন ঠিক নেই এমন কাউকে রিকশায় তুলতে তার হয়তো দ্বিধা আছে। আজকাল ফয়সাল সাহেবের ঘুমের রুটিনে অদলবদল হয়ে গেছে। কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েন। বেশ গাঢ় ঘুম।
সেই ঘুমের স্থায়িত্ব কম। জেগে ওঠেন মিনিট 5 মধ্যে এবং জেগেই নিজের উপর রেগে যান। ভয়ঙ্কর রাগ। কেন দীর্ঘদিনের এই কৃতদাস শরীর তার কথা শুনবে না? মৃত্যু কি এসে যাচ্ছে? সে কি অপেক্ষা করছে বাইরে? দেখতে সে কেমন? ফয়সল সাহেবের মনে হল সে দেখতে অন্ধ ভিখিরিদের মতো। নোংরা পুঁতিগন্ধময় তার পোশাক, হাতে লম্বা লম্বা কালো নখ, সমস্ত গায়ে কুষ্ঠরোগীর ঘা। সেই ঘা থেকে লালাভ রস ঝরছে। আজও ফয়সল সাহেব নিজের উপর প্রচণ্ড রাগ নিয়ে জেগে উঠলেন। ঘড়ি দেখলেন সন্ধ্যা 6টা। হঠাৎ তার খটকা লাগল। সন্ধ্যা না সকাল? তার মাথা দুলতে লাগল। সময়ের জ্ঞান কি চলে যাচ্ছে? এ কেমন কথা? তিনি ভয় পাওয়া গলায় ডাকলেন, বিথি, বিথি। বিথি প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকল। সাদা একটা শাড়ি তার গায়ে, লাল একটা শাল ছড়িয়ে দিয়েছে শাড়ির ওপর। শালের উপর মাথার ঘন কালো চুল এলিয়ে দিয়েছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। এইসব দৃশ্য তিনি আর বেশি দিন দেখবেন না। একজন অচেনা অজানা যুবক এই মেয়েটির হাত ধরে ছাদে হাঁটাহাঁটি করবে। অসহ্য। ফয়সল সাহেবের মুখে যন্ত্রণার ছাপ পড়ল। তিনি মুখ কুঁচকে ফেললেন। বিথি ক্ষীণ স্বরে বলল, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ। কি জন্যে? এখন সকাল না সন্ধ্যা? বিথি বিস্মিত হয়ে বলল, সন্ধ্যা? সন্ধ্যা হলে কোথাও আলো নেই কেন? বারান্দার বাতিটা জ্বালিয়ে দেব? দরকার নেই, তুমি বসো আমার পাশে। বিথি বসল। এত দূরে বসছো কেন? নাকি বুড়ো মানুষদের কাছে বসতে ভালো লাগে না? চেয়ারটা টেনে আরো কাছে নিয়ে এসো। বিথি চেয়ার টানল। ফয়সল সাহেব বিথির ডান হাতের উপর নিজের হাত রাখলেন। বিথির কোনো রকম ভাবান্তর হল না। যেভাবে বসেছিল ঠিক সেইভাবেই বসে রইল। বিথি। জি? আমি বাড়িটা তোমার নামে লিখে দিয়ে যাব। বিথি কিছু বলল না। ফয়সল সাহেব বললেন, 12 কাঠা জমির ওপর বাড়ি। জমির ভ্যালুয়েশনই হয়তো তোমার 20 লাখ টাকা। বাড়ির দাম আর ধরলাম না। কি কথা বলছো না কেন? বিথি শান্ত স্বরে বলল, চা খাবেন স্যার? চা নিয়ে আসি? না, চা আনতে হবে না, বসে থাকো চুপচাপ। হাত ধরে আছি বলি কি তোমার খারাপ লাগছে? জি না স্যার। ফয়সল সাহেব বিথির ফর্সা হাতের দিকে তাকালেন। কি ফর্সা হাত, কি নরম! এই কোমল পেলব হাতের উপর তার হাতটাকে কি কুৎসিত দেখাচ্ছে। তার বুকের ভেতর একটা নিঃশ্বাস পাক খেতে লাগল। ভোগ করবার কত কি আছে পৃথিবীতে, কিন্তু সময় এত অল্প, কিছুই ভোগ করা যায় না। বিথি। জি স্যার। বাড়িটা তোমাকে দান করে যাব, বুঝতে পারছ? অন্ধকার হয়ে যাচ্ছে, বাতিটা জ্বেলে দিই? দাও। বিথি উঠে বাতি জ্বালাল। এই মেয়েটি আরো সুন্দর হয়েছে। ঘন কালো চোখ। এত কালো হয় মেয়েদের চোখ? বিথি। জি? চোখে কাজল দিয়েছ নাকি? জি না। তুমি যাচ্ছ কোথায়? আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। কিছু আনতে হবে না, যেখানে বসেছিলে বসে থাকো। বিথি এসে বসল। ফয়সল সাহেব আবার তার হাত তুলে নিলেন। সময় ফুরিয়ে আসছে। নখদন্ত নিয়ে অপেক্ষা করছে কুৎসিত মৃত্যু। সে তার অন্ধ চোখে তাকিয়ে আছে বারান্দার দিকে। ফয়সল সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। বৃক্ষ বারবার তার যৌবন ফিরে পায়। প্রতি বসন্তে নতুন পাতা আসে তার গায়ে, কিন্তু মানুষের যৌবন আসে একবার। কোথায় পড়েছেন এটা? কার লেখা? ওসমানের কোনো বইতে কি পড়েছেন? এমন চমৎকার একটি লেখা তার অপদার্থ ছেলে কি করে লিখবে? নিশ্চয়ই অন্য কেউ লিখেছে। আজকাল কিছু মনে থাকে না। বিথি। জি?
ওসমানকে একটা টেলিফোন করে জিজ্ঞেস করো তো, বৃক্ষ বারবার তার যৌবন ফিরে পায়, এই কথাটা সে তার কোনো বইয়ে লিখেছে কিনা। লিখেছেন। বইটির নাম হচ্ছে... থাক, নামের দরকার নেই। তুমি যাও, বাতিটা নিভিয়ে দাও, আলো চোখে লাগছে। বিথি আলো নিভিয়ে দিল। রানু আজ একটু সকাল সকাল অফিস থেকে এসেছে। টগরকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাবে। দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছে কেন? ভিটামিন টিটামিন কিছু খাওয়ানো দরকার। বাসায় ঢুকতে গিয়ে সে চমকে গেল। বসার ঘরের দরজা হাট করে খোলা, সিগারেটের গন্ধ আসছে, অথচ ঘর তালাবন্ধ থাকার কথা। অপলা কলেজ থেকে ফিরবে 5টায়, টগর খালার কাছে। অসময়ে তালা খুলে ঘরে বসে থাকবে কে? আলম বসেছিল। রানুকে দেখে সে ফ্যাকাশেভাবে হাসল। রানু বলল, ঘরে ঢুকলে কিভাবে? নিচ থেকে চাবি এনে খুলেছি। ভালো করেছ। কেমন আছো তুমি? আলম জবাব দিল না। তার ফর্সা গাল ঈষৎ লাল হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তাকে নার্ভাস প্রকৃতির মানুষ বলা যাবে না, কিন্তু আজ তাকে নার্ভাস লাগছে। রানু অস্বস্তি বোধ করতে লাগল। একজন নার্ভাস মানুষ হঠাৎ অস্বাভাবিক কিছু করে বসতে পারে। রানু বেশ সহজভাবেই বলল, তুমি বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আলম কিছু বলল না, আরেকটি সিগারেট ধরালো। রানু বলল, চাটা কিছু খাবে? না, পানি খাবো, 1 গ্লাস পানি দাও। রানু পানি দিয়ে গেল। আলম এক চুমুক দিয়েই গ্লাস নামিয়ে রাখল। বিস্বাদ কিছু মুখে দিলে মানুষের চোখ মুখ যেভাবে বিকৃত হয়, তার চোখ মুখও সেরকম হয়েছে। আলম বলল, একটু তাড়াতাড়ি আসবে রানু। তোমার কি কোনো তাড়া আছে? না। তাহলে বসো, আমার দেরি হবে না। রানু দেরি করতে লাগল। ঠিক এই মুহূর্তে আলমের সামনে বসে থাকতে ইচ্ছা হচ্ছে না। সব সময় সবকিছু ভালো লাগে না। আলম একটি চমৎকার ছেলে, তার সঙ্গে গল্প করতে রানুর ভালো লাগে, কিন্তু আজ কেন জানি ইচ্ছা করছে না। রানু অনেকখানি সময় নিয়ে গোসল করল। বালতিতে ভেজা কাপড় ছিল, সেগুলি ধুয়ে ফেলল। কাজটা উল্টা করা হলো। কাপড়গুলো আগে ধোয়া উচিত ছিল। সে দ্বিতীয়বার গায়ে পানি ঢালতে লাগল। তার মধ্যে কি সূচিবায়ুর কোনো লক্ষণ দেখা দিচ্ছে? সম্ভবত দিচ্ছে। বাইরে কোথাও গেলেই সমস্ত শরীর নোংরা মনে হয়। এসব আগে ছিল না, নতুন দেখা দিচ্ছে। আলম গম্ভীর মুখে বসে আছে চেয়ারে, বসার ভঙ্গি রাগি রাগি। রানু ঘরে ঢুকেই বলল, দেরি করে ফেললাম তাই না? হ্যাঁ, তা করেছ, ঠিক 1 ঘন্টা 6 মিনিট দেরি করেছ। আই এম সরি। আলম শীতল স্বরে বলল, তুমি ইচ্ছা করে এতটা দেরি করলে। আমার মনে হয় তুমি আমাকে এড়িয়ে যাবার চেষ্টা করছ। এড়িয়ে যাবার চেষ্টা কেন করব? আমি জানি না কেন, কিন্তু তুমি করছো। এটা অবশ্য নতুন না, প্রায়ই তুমি এরকম করো, করো না? বলো, কি করো না? আমরা সবাই কখনো কখনো প্রিয়জনদের এড়িয়ে চলার চেষ্টা করি। আমি যেমন করি তুমিও করো। আলম কোনো জবাব দিল না। রুমাল বের করে মুখ মুছল। এটা তার বিদায় নেবার লক্ষণ। উঠবার সময় হলেই সে রুমাল বের করে মুখ মোছে, চিরুনি দিয়ে চুল আঁচড়ে নেয়। অভ্যাসটা মেয়েলি। পুরুষ মানুষদের চেহারা সম্পর্কে এতটা সচেতন হওয়া ঠিক না। আলম বলল, আমি উঠছি। এখনই উঠবে কি? বসো, চা খাও। সে হ্যাঁ না কিছুই বলল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। রানু চা বানাতে গেল। অপলা এসে ঢুকল প্রায় সঙ্গে সঙ্গেই। 5টা বেজে গেছে নাকি? অপলা আসে 5টার দিকে। আলম ভাই কেমন আছেন? ভালো। এমন মুখ কালো করে রেখেছেন কেন? আপার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না। দারুণ একটা খবর আছে, দাঁড়ান বলছি, ভেরি এক্সাইটিং। অপলা রান্নাঘরে চলে গেল। তোমার অফিস কেমন হলো আপা? ভালো। টগর ফেরেনি এখনো? না। দারুণ একটা ব্যাপার হয়েছে আপা। রানু কোনোরকম উৎসাহ দেখালো না। অপলা প্রায়ই দারুণ খবর বলে।
যেসব খবর বলে সেগুলি খুবই হালকা ব্যাপার। আজ আমাদের কলেজে নবীনবরণ উৎসব হলো। দুজন বিখ্যাত লেখককে আনা হয়েছিল। একজন হচ্ছেন, আন্দাজ করো তো কে? রানু জবাব দিল না। দুলাভাই চমৎকার একটা বক্তৃতা দিলেন। এমন সব হাসির কথা বলতে লাগলেন, আমরা হাসতে হাসতে বাঁচি না। দুলাভাই যে এমন হাসাতে পারেন জানতাম না। সাধারণ সব গল্প এমন অন্যরকম করে বলতে লাগলেন। একটা গল্প হচ্ছে একজন ভূতের গল্পের লেখককে নিয়ে। ভদ্রলোক একদিন দুপুরবেলা গল্প লিখতে বসেছেন। বলতে হবে না, গল্পটা আমি জানি। তুই বসার ঘরে চাটা দিয়ে আয়। গল্পটা শেষ করে যাই, 1 মিনিট লাগবে। শেষ করার দরকার নেই। অপলা থেমে থেমে বলল, দুলাভাই লোকটিকে তুমি পছন্দ না করতে পারো, কিন্তু তার গল্পগুলি তো ভালো। গল্প তো কোনো দোষ করেনি। রানু উত্তর না দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। অপলা চা দিতে গিয়ে গল্প শুরু করেছে। হাত নেড়ে নেড়ে কথা বলছে। বুঝলেন আলম ভাই, আমি তো ভাবিনি দুলাভাইকে দেখব। আমি প্রায় চিৎকার করে উঠেছিলাম। বহু কষ্টে সামলেছি। অনুষ্ঠান শেষে অটোগ্রাফ নেবার জন্য ঠেলাঠেলি পড়ে গেল। আমি অচেনা মেয়ের মতো খাতাটা বাড়িয়ে দিয়েছি। তারপর কি হয়েছে শোনেন। আলমের কোনো কথা শোনা যাচ্ছে না। সে নিশ্চয়ই থমথমে মুখে বসে আছে। বাড়ির সামনে রিকশা এসে থেমেছে। একজন অপরিচিত লোক টগরকে কোলে করে নামছে রিকশা থেকে। কার না কার হাতে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন খালা। রানু টগরের দিকে তাকিয়ে হাত নাড়ল। টগর তাকালো, হাসল না, হাত নাড়ল না, কিছুই করল না। কি যে অদ্ভুত হচ্ছে ছেলেটা। সমস্ত দিন মাকে দেখেনি, কিন্তু সে নির্বিকার, যেন মাকে সারাদিন দেখতে না পাওয়া একটা স্বাভাবিক ঘটনা। বসার ঘরে অপলা একাই কথা বলে যাচ্ছে, আর তার উচ্ছ্বাস এবং আবেগ দুই খুব উঁচু তারে বাঁধা। দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, এতে কি তার উচ্ছ্বাসের মূল কারণ? আলম ভাই, এই গল্পটা শোনেন। একজন লেখক শুধু ভূতের গল্প লেখেন। একদিন দুপুরবেলায়, অপলা, তোমার গল্পটা অন্যদিন শুনব। আজ আমার একটা কাজ আছে, আমি উঠব। 1 মিনিট লাগবে, বসুন না। প্রচণ্ড মাথা ধরেছে, অন্য একদিন শুনব। বসুন, আপাকে ডাকি। না থাক, ওকে ডাকতে হবে না। আলম ভাই, আপনাদের কি রাগারাগি হয়েছে? না না, কিছুই হয়নি। আলম ঘর থেকে বের হবার প্রায় সঙ্গে সঙ্গেই টগর ঢুকল। অপলা ব্যস্ত হয়ে পড়ল টগরকে নিয়ে। আই টগর, আজ কি হয়েছে বলতো? কি হয়েছে? আমাদের ফাংশনে একটা বিখ্যাত লোক এসেছিলেন, লম্বা, চোখে কালো চশমা। বলতো লোকটি কে? বাবা? হ্যাঁ, যা কাণ্ড হয়েছে না। কি কাণ্ড হয়েছে? রানু বসার ঘরে ঢুকে দেখল টগর অপলার কোলে বসে আছে। মাকে ঢুকতে দেখে লাজুক ভঙ্গিতে হাসল। কেমন ছিলে সারাদিন টগর? ভালো। সারাদিন বাসায় ছিলে না অন্য কোথাও গিয়েছিলে? টগর সে কথার জবাব দিল না, মুখ টিপে হাসল, যেন এটি একটি অপ্রয়োজনীয় কথা, এর জবাব দেবার দরকার নেই। বাবার কিছু কিছু স্বভাব সে পেয়ে যাচ্ছে। যেসব প্রশ্নের জবাব দেবার সে কোনো প্রয়োজন মনে করবে না, সেসব প্রশ্নের জবাব সে দেবে না। রানু সবসময় ভাবত টগরের বাবা এটা অন্যদের ভাগিয়ে দেবার জন্যে করে থাকে। এখন মনে হয় না, এখন মনে হয় এটা তার স্বভাব। রানু বলল, টগর, দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ? টগর এই প্রশ্নটিরও জবাব দিল না। সম্ভবত এটাও তার কাছে একটি অপ্রয়োজনীয় প্রশ্ন। সে অপলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বলল। রানু শীতল স্বরে জিজ্ঞেস করল, কি বলছো টগর? টগর চুপ করে রইল। অপলা হাসি মুখে বলল, দুলাভাই আমাদের ফাংশনে কি বললেন তাই জানতে চাচ্ছে। এটা ফিসফিস করে বলার দরকার কি? হয়তো ভাবছে তুমি রেগে যাবে। আমি রেগে যাব কেন? না রাগলেও বিরক্ত হবে। তার কথা উঠলে তুমি নীরব হও না? রানু লক্ষ্য করল অপলা কাটা কাটা জবাব দিচ্ছে। তার গলার স্বর খানিকটা তীক্ষ্ণ, যেন সে একটা ঝগড়া বাঁধাতে চায়, রাগিয়ে দিতে চায় রানুকে। টগর অপলার গলা জড়িয়ে ধরে কৌতূহলী চোখে তাকাচ্ছে। রানু সহজ স্বরে বলল, যাও টগর, হাত মুখ ধুয়ে এসো,
আমি তোমাকে নিয়ে হাঁটতে যাব। কোথায়? রাস্তায় হাঁটব, শিশু পার্কের দিকেও যেতে পারি, যাবে? টগর মাথা নাড়ল। সে যাবে, কিন্তু তার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না, যেন নেহাত মাকে খুশি করবার জন্য রাজি হওয়া। রাতে ঘুমোতে যাবার আগে রানু উঁকি দিল অপলার ঘরে। সে গভীর মনোযোগে খাতা খুলে দেখছে। রানুকে ঢুকতে দেখেই সে খাতা বন্ধ করে ফ্যাকাশেভাবে হাসল। রানু লক্ষ্য করল অপলার মুখ লালচে হয়ে আছে। তোর এখানে একটু বসি অপলা? বসো। আমার এখানে বসতে হলে আবার অনুমতি লাগবে নাকি? অপলা নার্ভাস ভঙ্গিতে হাসল। রানু বলল, তোর ওই খাতায় তোর দুলাভাইকে অটোগ্রাফ দিয়েছে? দেখতে পারি? অপলা খাতা বের করল। 2 লাইনের একটি লেখা, হায় সখী, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট সম হেথা তৃষ্ণা জেগে রয়। গোটা গোটা অক্ষরে লেখা, দেখতে ভালো লাগে। অপলা ভয়ে ভয়ে বলল, যারা অটোগ্রাফের জন্য গিয়েছে দুলাভাই তাদের সবার খাতাতেই এরকম সুন্দর সুন্দর লাইন লিখে দিয়েছেন। জানি, এরকম অসংখ্য লাইন তার মুখস্থ। তুমি রাগ করনি তো আপা? রাগ করব কেন? অপলা মাথা নিচু করে বসে রইল। রানু বলল, কিন্তু তুই এমন ভাব করছিস যেন তোকে একটা প্রেমপত্র লিখে দিয়েছে। তুই এই লেখাটা কম করে 1 লক্ষ বার পড়েছিস, পড়িসনি? তুমি শুধু শুধু রাগ করছো আপা। রাগ করছি না। একজন লেখক তার ভক্ত পাঠিকাকে সুন্দর একটা কবিতার লাইন লিখে দিয়েছে, এতে রাগ করবার কিছু নেই। কিন্তু সেই পাঠিকা যদি মনে করে এই লাইনটি তার জন্যই লেখা, তাহলেই মুশকিল। কি মুশকিল? তোকে একটা গল্প বলি, শোন। আমার বিয়ের পরপর একবার একটি মেয়ে তাকে চিঠি লিখল। বিবাহিতা মেয়ে, বিয়েতে ওর কিছু বই উপহার পেয়েছিল। সেই বই পড়ে আবেগে আপ্লুত হয়ে লেখা চিঠি। ও চিঠির জবাব দিল। মেয়েটি আবার লিখল, চমৎকার চিঠি। তারপর একদিন এলো দেখা করতে। মেয়েটি দেখতে ভালো নয়, কালো, মেটে, অসম্ভব রোগা। তোর দুলাভাই মেয়েটিকে দেখেই রেগে গেল। মুখ কালো করে বলল, আমি এখন লিখছি, এখন কথা বলতে পারবো না। অথচ এই মেয়েটিকে সে সুন্দর চিঠি লিখেছে, বই পাঠিয়েছে। তারপর? তারপর আবার কি? তোর দুলাভাই চলে গেল অন্য ঘরে। মেয়েটি ঘণ্টাখানিক বসে রইল। আমি 2-1 কথা টথা বলতে চেষ্টা করলাম, কিন্তু সে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে আসেনি। দুলাভাইয়ের কথা বললেন না? না। তবে মেয়েটি যদি সুন্দরী হতো, সে তার সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা সাহিত্য নিয়ে আলাপ করত, আগ্রহ নিয়ে বলতো জীবন কি, জীবনের মানে কি। মেয়েটি আবার ঘুরে ঘুরে আসত। অপলা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। রানু বলল, লোকটির মধ্যে কোনো কিছুর প্রতি কোনো মমতা নেই। মানুষের প্রতি যার মমতা নেই, সে লেখক হতে পারে না। লেখকেরা মানুষের কথা লেখেন, মমতা ছাড়া তাদের কথা লেখা যায় না। কিন্তু তিনি তো লিখছেন। ওইসব ট্র্যাশ, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জিনিস। যে কবিতার লাইন তোর খাতায় লিখেছে, এর পেছনেও কোনো সত্য নেই, অন্যের ধার করা লাইন। তার গল্প উপন্যাসও ওরকম। তুই ওই পাতাটি ছিঁড়ে ফেলে দে। অপল অবাক হয়ে বলল, কি বলছো তুমি? ঠিকই বলছি, ছিঁড়ে ফেল। না, ওটা আমি ছিঁড়ব না। দে, পাতাটা দে আমার কাছে। অপলা খাতা দিল না, বিস্মিত চোখে তাকিয়ে রইল। রানু খাতাটা হাতে নিয়ে মুহূর্তের মধ্যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। আপা, তুমি এরকম করলে কেন? ঠিকই করেছি। না, তুমি ঠিক করনি। এটা আমার জিনিস, আমার জন্য লেখা। এটা তুমি ছিঁড়তে পারো না। তোমার নিজের যা আছে সব ছিঁড়ে ফেলো, আমারগুলি কেন? অপলা কেঁদে ফেলল। রানু বিস্মিত চোখে তাকিয়ে রইল অপলার দিকে। সে নিজেও নিজের আচরণে খুব অবাক হয়েছে। সে এরকম কেন করল? সমস্ত ব্যাপারটাই ঘটেছে আলমের জন্যে। আলম আজ না এলে এটা হতো না। তার আসার কারণেই রানু অস্থিরতায় ভুগছিল। খাতা ছিঁড়ে ফেলার পেছনে অন্য কোনো যুক্তি নেই। এমন ছেলেমানুষে একটি কাণ্ড রানু করতে পারে না। অপলা, আম সরি, কিছু মনে করিস না। অপলা টেবিলে মাথা রেখে কাঁদছে।
রানু তার পিঠে হাত রাখল। হঠাৎ তার মনে হল অপলার মতো একটি মেয়ের সঙ্গে ওসমানের বিয়ে হলে বেশ হতো। এই কথাটি তার কেন মনে হল কে জানে। ওসমান সাহেব বাথরুমে হাত মুখ ধুচ্ছিলেন। কাল রাতে তার ভালো ঘুম হয়নি। চোখ লাল হয়ে আছে, মাথা ভার ভার। এই অবস্থাতেই তাকে বেরোতে হবে। আজ অনেকগুলি কথা বলবেন। কলেজে যাবেন, প্রিন্সিপালকে বলবেন মাস্টারি আর করব না, আমি অসুস্থ, মাস্টারিতে মন বসছে না। রানুর কাছে যাবেন, রানুকে বলবেন বেশ কিছুদিনের জন্য তিনি গ্রামের বাড়িতে যাচ্ছেন। নবীর কাছে যেতে হবে, নবী খবর পাঠিয়েছে, খুব দরকার। ওসমান সাহেব বাথরুম থেকে বেরিয়েই দেখলেন রানু এসেছে। এত সকাল সকাল হঠাৎ তার আসার কোনো কারণ নেই। কি ব্যাপার রানু? রানু সহজ স্বরে বলল, তুমি একটা কাগজে লিখে দাও, হায় সখী, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট সম হেথা তৃষ্ণা জেগে রয়। তারপর নাম সই করো। কেন? দরকার আছে, এই নাও কাগজ। ওসমান সাহেব লিখতে বসলেন। লিখতে লিখতে বললেন, তুমি কেমন আছো রানু? রানু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, বাবার শরীর খারাপ করেছে, বেশ খারাপ। তাতে তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয়। অন্যের অসুখ বিসুখে তোমার কিচ্ছু আসে যায় না। তোমার উপন্যাসের পাত্রপাত্রীরা সুখে থাকলেই হলো, ওরা সুখে আছে তো? তিনি হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে আমার ভালো লাগে না। দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ঝগড়ার, আর বসার ভঙ্গিটা হচ্ছে সন্ধির। বসলেই সন্ধি হয়ে যাবে তোমার সঙ্গে? কেন অদ্ভুত কথা বলে আমাকে ভোলাতে চাইছ? আমি অপলা নই। ওসমান সাহেব কাগজ এগিয়ে দিলেন। রানু দেখল শুধু দুটি লাইনই নয়, বেশ কটি লাইন সেখানে লেখা। বিদায় অভিশাপ, পুরো কবিতাটি তার মুখস্থ। বিয়ের রাতে কি মনে করে যেন সে কবিতাটি শুনিয়েছিল। হয়তো রানুকে অভিভূত করতে চেয়েছিল। রানু কি অভিভূত হয়েছিল? রানুর মনে পড়ল না। মিলি বসে আছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। মিলির বর এতটা আশা করেনি। তার ধারণা ছিল ডাক্তারের কাছে যাবার কথা শুনে সে রেগে উঠবে, হইচই করবে। ইদানিং সে খুব হইচই করছে, কিন্তু আজ সে বেশ শান্ত। সহজ সুরে পাশে বসা মহিলার সঙ্গে কথা বলছে। মহিলা পান খাচ্ছেন। তিনি নিশ্চয়ই পেশেন্ট নন। কোনো রোগী ডাক্তারের কাছে এসে এমন আরাম করে পান চিবোয় না। মিলি তার বরকে হাত ইশারা করে ডাকল। মতিউর নড়ল না। কাছে গেলেই হয়তো মিলি চট করে রেগে যাবে। সহজ স্বাভাবিক ভাব মুহূর্তের মধ্যে মাটি হবে। মিলি নিজেই এগিয়ে এলো, হাসি মুখে বলল, আমাকে একটা পান এনে দেবে, পান খেতে ইচ্ছে করছে। ডাক্তারের কাছেও সে বেশ স্বাভাবিক রইল। মাথা নিচু করে শান্ত গলায় বলল, পান খাচ্ছি বলে রাগ করছেন না তো? ডাক্তার সাহেব হাসলেন। না, রাগ করব কেন? আমার বড় ভাই খুব রাগ করেন। তাই বুঝি? জি, কাউকে পান খেতে দেখলেই তার নাকি গরুর জাবর কাটার কথা মনে হয়। ভাইয়া এমনিতে খুব গম্ভীর, কিন্তু মাঝে মাঝে এমন সব মজার কথা বলেন। আপনি আমার ভাইকে চেনেন তো? হ্যাঁ, নামে চিনি। টিভিতে একবার দেখেছিলাম, কি একটা প্রোগ্রামে যেন এসেছিলেন। খুব লাজুক মনে হচ্ছিল টিভিতে। ওনার কোনো বই পড়েছেন? গল্পের বই পড়ার অভ্যাস আমার খুব কম। আমার কম। ভাই আমাকে নিয়ে একটি উপন্যাস লিখেছে, সেটি শেষ করতেও আমার 1 মাস লেগেছে। আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করছেন না। বিশ্বাস করব না কেন? কেউ বিশ্বাস করে না। মিলি হাই তুলল। সন্ধ্যাবেলার দিকে তার একবার প্রচণ্ড ঘুম পায়, তারপর বাকি রাতটা কাটে জেগে। কি কষ্ট, কি কষ্ট। আপনার ভাইকে আপনি খুব পছন্দ করেন? হ্যাঁ। আর কাকে পছন্দ করেন? আর কাউকে না। কাউকে না? না। আমার এই কথাটি আপনি বিশ্বাস করছেন না, তাই না? বিশ্বাস করব না কেন? আমার কেন যেন শুধু মনে হয় কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি অবশ্য খুব মিথ্যা কথা বলি। সে তো আমরা সবাই বলি, আমিও বলি। মিলি খানিকক্ষণ চুপ করে রইল। ডাক্তার সাহেব অপেক্ষা করতে লাগলেন। মিলি বলল,
আপনি আমার সব কথাতেই সায় দিচ্ছেন, তার কারণ আপনার ধারণা আমি পাগল, তাই আমাকে না রাগাবার চেষ্টা করছেন। আপনার ধারণা ঠিক নয়। আপনি একজন সুস্থ মানুষ, আপনার কথায় সুন্দর লজিক আছে। একজন মানসিক রোগীর কথাবার্তায় কোনো লজিক থাকে না। ওরা প্রায়ই বুদ্ধিমানের মতো কনভারসেশন চালিয়ে যেতে পারে, কিন্তু লজিকে এসে আটকে যায়। আমি কিন্তু সত্যি সত্যিই পাগল। ডাক্তার সাহেব হেসে ফেললেন, মিলিও হাসল। এই ডাক্তারটিকে তার পছন্দ হয়েছে। ক্লিনিক থেকে বেরিয়েই মিলি বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাকিয়ে থাকতে পারছি না। মতির বলল, বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বে। সে তার স্ত্রীর হাত ধরল। অনেক দিন পর সে স্ত্রীর প্রতি অন্য এক ধরনের মমতা অনুভব করছে। অসহায় শিশুর জন্য যে ধরনের মমতা অনুভব করা হয়, সে ধরনের মমতা। মিলি বলল, আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। বাসায় না গেলে কোথায় যাবে? রাস্তায় ঘুরবে খানিক্ষণ? না, আমাকে ভাবির বাসায় নিয়ে চলো। অনেকদিন ভাবিকে দেখি না, তাকে দেখতে ইচ্ছা হচ্ছে। কাল সকালে গেলে হয় না? সকালে ওনাকে পাওয়া যাবে না, অফিসে চলে যান। তাছাড়া এখন আমার যেতে ইচ্ছে করছে, সকালে হয়তো যেতে ইচ্ছে করবে না। ভাবির সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? মিলি জবাব দিল না। তার খুব ঘুম পাচ্ছে। গাড়িতে উঠেই সে চোখ বন্ধ করে এলিয়ে পড়ল। কে জানে, আজ রাতে হয়তো তার গাঢ় ঘুম হবে। জেগে জেগে রাত কাটাতে আর ভালো লাগছে না। মতিউর নরম গলায় বলল, ডাক্তার সাহেবের সঙ্গে তোমার কি কথা হলো? তেমন কোনো কথা হয়নি। আমি পান খাচ্ছিলাম তো, তাই দেখে উনি খুব রেগে গেলেন। রাগলেন কেন? ভাইয়ার মতো স্বভাব, ভাইয়াও তো রাগত। বলেই মিলি হাসল। মতিউর আর কিছু বলল না। মিলিকে দেখে রানু খুবই অবাক হল। এ কি অবস্থা তোমার মিলি? শরীরের এরকম হাল কেন? আমি পাগল হয়ে গেছি ভাবি। কি বলছো আবুল তাবুল? এসো, তুমি বিছানায় শুয়ে থাকো। তোমার শরীর এতটা খারাপ হয়েছে আমি জানতামই না। টগর চোখ বড় বড় করে তাকিয়ে আছে, অপলক দেখছে মিলিকে। মিলি বলল, ভাবি, ওকে বলো চলে যেতে। আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমাবো। বলে সে লজ্জিত ভঙ্গিতে হাসল। এই কথাটি সে দীর্ঘদিন পরে বলল। তার বিয়ের পরও সে বেশ অনেকবার অসময়ে চলে এসেছে রানুর কাছে। লজ্জিত ভঙ্গিতে বলেছে, ভাবি, আজ রাতে তোমার সঙ্গে ঘুমাবো। রানু হেসে বলল, ঝগড়া করেছ কিছু? না, ঝগড়া না, এমনি। ভাইয়াকে বলো অন্য ঘরে ঘুমোতে। আজ সারা রাত গল্প করবো আমরা দুজন, কেমন? হ্যাঁ, করব। গল্প অবশ্য করা হতো না, শোয়া মাত্রই মিলি ঘুমিয়ে পড়ত। নিশ্চিন্ত ঘুম। আজ অনেক দিন পর মিলির আবার হয়তো পুরনো শখ জেগে উঠেছে। সারা রাত গল্প করার কথা বলবে, কিন্তু বিছানায় যাওয়া মাত্রই ঘুমিয়ে পড়বে। মতিউর মিলিকে রেখে যেতে রাজি হল না। নিচু গলায় বলল, ওর শরীর খুবই খারাপ। ও যে কি পরিমাণ বিরক্ত করে ধারণাও করতে পারবেন না। রাতে একজন ডাক্তার এসে থাকেন। আজ তো অনেক ভালো, কতক্ষণ এরকম ভালো থাকবে বলা মুশকিল। হঠাৎ করে এরকম হলো কেন? হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। আপনি অনেকদিন পর দেখছেন বলে আপনার কাছে এরকম লাগছে। ডাক্তার কি বলছেন? তেমন কিছু বলছেন না, বলার মতো হয়তো কিছু নেই। আমি গাড়ি রেখে যাচ্ছি, ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েক পর পাঠিয়ে দেবেন। মিলি বিছানায় শুয়েছিল। অপলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। টগর অনেক দূরে বসে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। মিলি টগরের প্রতি কোনো রকম উৎসাহ দেখাল না, যেন সে টগরকে চিনতে পারছে না। রানু বলল, তুমি কিছু খাবে মিলি? আমি কিছুই খাব না, তুমি আমার পাশে বসো। তোমার শরীর এতটা খারাপ হয়েছে, আমাকে কিছু বলনি কেন? বলে তুমি কি করতে? মিলি ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, থেমে থেমে বলল, আমার জন্যে কেউ কখনো কিছু করে না। আমার মা করেনি, আমার বাবা করেনি, তুমি কেন করবে? তুমি তো বাইরের মেয়ে। রানু কিছু বলল না। চেয়ার টেনে মিলির পাশে এসে বসল।
আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন একদিন বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। কারণ খুব সামান্য। মার একটা শাড়ি পরে ছাদে হাঁটছিলাম। বাবার ধারণা হলো পাশের বাসার একটা ছেলের সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছি। তুমি আমার কথা বিশ্বাস করছো তো ভাবি? করছি। আমি অবশ্য প্রচুর মিথ্যা কথা বলি, তবে মাঝে মাঝে সত্যি কথা বলি। আমারই হয়তো লেখক হওয়া উচিত ছিল, কিন্তু লেখক হয়ে গেল ভাইয়া, যে তার সারা জীবনে কোনো মিথ্যা কথা বলেনি। মজার ব্যাপার, তাই না ভাবি? মিলি তাকালো রানুর দিকে। সে হয়তো মনে মনে ভেবেছে রানু এই জায়গায় আপত্তি করবে, কিন্তু রানু কিছু বলল না। মিলি বলল, ভাইয়া প্রসঙ্গে এই কথাটাকে আমি ঠিক বললাম ভাবি? বোধহয় ঠিক বলেছ। তবে আমার কি মনে হয় জানো ভাবি, আমার মনে হয় সব মানুষের মিথ্যা বলার অভ্যেস থাকা উচিত। এতে অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ভাইয়ার যদি মিথ্যে বলার অভ্যেস থাকতো, তাহলে আর তোমাদের এই ঝামেলা হতো না। রানু ঠান্ডা গলায় বলল, তোমার তো মিথ্যা বলার অভ্যাস আছে, তোমাদের ঝামেলা হয় না? হয়। মিথ্যা কথা বলা না বলার উপর কোনো সম্পর্ক নির্ভর করে না। মিলি একটা নিঃশ্বাস ফেলল। অপলা বলল, আপনার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিলেন, তারপর কি হলো সেটা বলুন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। রানু বিরক্ত স্বরে বলল, ওইসব শুনে কি হবে? আমার খুব শুনতে ইচ্ছে হচ্ছে আপা। মিলি হাসি মুখে বলল, ব্যাপারটা খুব কষ্টের, কিন্তু এখন কেন যেন আমার হাসি লাগছে। বাবা আমাকে ছাদ থেকে ডেকে আনলেন, তারপর খুব স্বাভাবিক গলায় বললেন, যে ছেলেটিকে ভোলাবার জন্য তুমি এত সাজসজ্জা করে ছাদে হাঁটাহাঁটি করছো, তার সঙ্গে চলে যাও। এই বলেই দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বললেন। আমি গেটের বাইরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার গায়ে ঝলমল একটা শাড়ি, কিন্তু পায়ে কিছু নেই। খালি পায়ে ছাদে হাঁটছিলাম তো। তারপর শুনে কি হবে? বাদ দাও, বাবার স্বভাবই ছিল এইরকম। আমাদের দুই ভাই বোনকে যে কি পরিমাণে কষ্ট দিয়েছেন। ভাইয়ার প্রথম বই যখন বের হলো, খুব হইচই হলো। অল্পদিনের মধ্যে ভাইয়া বিখ্যাত হয়ে গেল। তখন বাবা ইংরেজিতে একটা বিশাল প্রবন্ধ লিখলেন এবং সেই প্রবন্ধে প্রমাণ করলেন যে বইটা কোন এক ফরাসি বিখ্যাত উপন্যাসের দুর্বল অনুকরণ। মিলি শব্দ করে হাসতে শুরু করল। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। রানুর এই প্রথমবারের মতো মনে হলো মিলি বেশ অসুস্থ। বুঝলে ভাবি, আমরা দুজন খুব কষ্ট করেছি। রানু কথা ঘোরাবার জন্য বলল, তোর মেয়ে কেমন আছে? জানি না কেমন আছে, বোধহয় ভালোই আছে। জানো না মানে? ও তো আমার সঙ্গে থাকে না, এক এক সময় এক একজনের সঙ্গে থাকে। এখন আছে তার এক ফুপুর সঙ্গে। আমার তো মাথা ঠিক নেই, আমার সঙ্গে রাখতে ভরসা পায় না, কখন কি করে বসি। কয়েকদিন আগে আমার কাছে এনেছিল, আমি এমন ভান করলাম যেন চিনতে পারছি না। আমি মাঝে মাঝে পাগলের ভান করি, বেশ ভালোই করি। মিলি আবার উচ্চ স্বরে হাসতে শুরু করল। হাসতে হাসতে বলল, ভাবি আমি উঠব। এখনই উঠবে? হ্যাঁ, এসো, তুমি আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দাও। টগরকে আদর করলে না? সবসময় তো আদর করতে। এখন আমার ছোট বাচ্চা কাচ্চা ভালো লাগে না ভাবি। টগর, যাই। অপলা, আসছি কেমন? আবার এসো। না, আমি আর আসবো না। কেন? মিলি হাসতে হাসতে বলল, আর আসতে ইচ্ছে করবে না। অপলা হেসে ফেলল। মিলি বলল, আমার কথা তুমি বিশ্বাস করছো না তাই না? মাঝে মাঝে আমি কিন্তু সত্য কথা বলি। রানু মিলিকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামল। মিলি বলল, আমি নিজেই নামতে পারবো। আমাকে যতটা দুর্বল দেখাচ্ছে আমি তত দুর্বল না, বেশ শক্ত। মাঝে মাঝে দুর্বল হবার ভান করি। কেন করো? যাতেও আমাকে ভালোবাসে। মিলি আবার হেসে ফেলল। আদুরে গলায় বলল, আমার শুধু ভালোবাসা পেতে ইচ্ছে করে। রানু বলল, সে তো সবারই করে। মিলি শান্তস্বরে বলল, না, সবার করে না। যেমন তুমি,
তোমার কি করে? রানু জবাব দিল না। ভাবি, এখন বিদেয় হচ্ছি, বক বক করে সবার মাথা ধরিয়ে দিয়েছি। পাগল মানুষ, কি করবো বলো? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।